সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি আহমদ ছফার প্রথম উপন্যাস সূর্য তুমি সাথী এর ৬ষ্ঠ পর্বটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। কাজীপুকুরের ধার ঘেঁষে বরগুইনের পাড় বেয়ে ঢেউ খেলানো আউশ ধানের সবুজ মাঠের কিনারা দিয়ে হেঁটে হেঁটে হাসিম আর চন্দ্রকান্ত হাটের অধরবাবুর দোকানে এসে পৌঁছল। দুজনের মনের ভেতর লুকিয়েছিল অনেক কথা, কিন্তু কোনো বৈচিত্র্য নেই বলে সাহস করে কেউ কথা বলল না। বরগুইনের পাড়ে মানুষ মহাজন বাড়ি যাওয়ার সময় একে অপরের হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পায়। মানুষে অধরবাবুর ঘর ভরে গেছে। গদিতে বসেছে অধরবাবু। দু ভাই চোতা লিখছে একযোগে। কৃষ কাঠের মতো শরীরে কেমন একটা মেদ মেদ আভা বেরিয়েছে অধরবাবুর। নিচে আগুন জ্বালিয়ে কারিগরেরা হাতুড়ি ঠুক ঠুক করে সোনার কাজ করছে। সোনাকে অ্যাসিডে গলাচ্ছে, কোষ্টি পাথরে ঘষে দেখছে। লোহার আলমারির ভারী পাল্লা দুটো হাট করে খোলা। কাচের আবরণের ভেতর দিয়ে ঝিলিক দিচ্ছে নানা রকম সোনার অলংকারের প্রতিভাময় রূপ। এই আলমারির তালা ভেঙে তার বাপ হরিমোহন আধশের পাকা সোনা আর ৫,০০০ রুপোর টাকা চুরি করে রাতের অন্ধকারে কানা আফজলের সাক্ষাতে কাজী রহমতের হাতে তুলে দিয়েছিল। রাতের অন্ধকারে সে আদান প্রদানের কথা নিজের বিবরে লুকিয়ে রাখতে পারেনি। এখনও বেঁচে আছে মানুষের স্মৃতিতে। তার মনেও আছে তরুণ বেদনার মতো। পুরনো হয় না, পুরনো হতে জানে না। কানা আফজল, জাহেদ বক্সু আরও অনেকে এসেছে দোকানে। জাহেদ বক্সুর ছেলে মেয়ের দুজনের বিয়ে একসঙ্গে। সোনা কিনতে এসেছে। তাদের সঙ্গে খোশ গল্প করছে অধরবাবু, আর নীরবে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে। জাহেদের সারা মুখে ছড়িয়ে পড়েছে সুতীক্ষ্ণ বিষয়বুদ্ধির ছটা। কানা আফজল কথা বলছে হরদম। কথার ফাঁকে ফাঁকে হেসে উঠছে। ছোট করে ছাঁটা দাড়িতে এক ধরনের ভাব বিকিরিত হয়ে যাচ্ছে। গ্রামে নতুন ধনী জাহেদ বক্সু। ছেলেমেয়ের বিয়েতে অলংকার কেনার জন্য আরও ১০ জন ভদ্রলোককে নিয়ে এসেছে। পছন্দ করার চাইতে মেয়েকে কত খরচ করে বিয়ে দিচ্ছে আর ছেলের বউকে কত টাকার অলংকার দিয়ে ঘরে আনছে, সে কথা জানানোই তার মূল উদ্দেশ্য। অধরবাবুর রুমালে সমস্ত অলংকার একটা পুটুলি বেঁধে হাতে নিয়ে আফজলকে ডাকল। হাজি সাব, হাজি সাব। কানা আফজল পাশের লোকটির সঙ্গে আসন্ন ইলেকশন সম্বন্ধে আলাপ করছিল। অধরবাবু আবার ডাকল, চেয়ারম্যান সাব। এবার শুনতে পেল। তার দিকে চেয়ে জিজ্ঞেস করল, কি অধরবাবু? আল্লাহর নামে অলংকার বুঝে নিন। মনে মনে বিড়বিড় করে সশব্দে বলল, দাও কই। বিসমিল্লাহির রহমানুর রহিম। জাহেদ বক্সু সেদিকে খেয়াল নেই। আর চোখে অলংকারের পুটুলির দিকে চেয়ে জিজ্ঞেস করল, মূল্য কত টাকা হলো? কোথায় টাকা? এই টাকা তো আপনাদের জন্য প্রস্রাবের ফেনা। মোটে ১৬৫০ টাকা। জাহেদ বক্সু মানিব্যাগ খুলে ১০খানা জিন্না মার্কা ১০০ টাকার নোট গুনে দিয়ে বলল, বাকি টাকা পরে দিলে কি কোনো অসুবিধা হবে? আরে ছি, কি যে বলেন, হে টাকাও পরে দেবেন? জামাই আবার বিয়ে পাশ কিনা, ঘড়ি আর খাট পালং কিনতে শহরে যেতে হচ্ছে। সঙ্গে করে বেশি টাকা আনিনি। আরও কিছুক্ষণ বসে চা খায়, গল্প করে। চন্দ্রকান্ত চোতাটা এগিয়ে দেয় অধরবাবুর দিকে। অধরবাবু চশমার ফাঁক দিয়ে হাসিম আর চন্দ্রকান্তের দিকে তাকায়। তার কপালে কুঞ্চিত রেখা, সে তীব্র ঘৃণার। অধরবাবু লোহার আলমারির গভীর থেকে কালো মোটা মহাজনী খাতাটা হাত দিয়ে টেনে বের করে পাতা খুলে হিসেব করে বলল, ২২ টাকা আসল,
আর সুদ 2 টাকা 10.5 আনা। যদি নয়া পয়সা হয় তাহলে দেবে 65 পয়সা। বাবু, খুচরো পয়সাগুলো কম দিই, অনুরোধ করে চন্দ্রকান্ত। না না, 1 পয়সাও কম হবে না, আমার হক। 25টি টাকা দিয়ে কানের ফুলজোড়া ও বাকি 5.5 আনা পয়সা ফেরত নেয়। জাহিদ বকশু, কানা আফজল এবং অন্যান্য সকলে অলঙ্কারে পুঁটুলি সহ বেরিয়ে যাচ্ছিল। কোণের বেঞ্চিতে হাসিমকে দেখতে পেয়ে সিগারেট টানতে টানতে থেমে বলল জাহিদ বকশু, এই বান্নার পুত, সোমবার বরযাত্রীর সঙ্গে বিয়ে বাড়িতে যাবি, হাত ধোয়ানো লাগবে। আজকাল দেশে দাস গোলামের এত অভাব। অধরবাবু জাহেদ বকশুর দিকে চেয়ে ম্লান হেসে বলল, জাহেদ সাহেব, গরিবের দিকে দৃষ্টি রাখবেন। ঘরলে হাসি হেসে জাহেদ বকশু জবাব দিল, আচ্ছা। হাসিম অভিশপ্ত লোহার আলমারিটার দিকে একবার, আরেকবার অধরবাবুর দিকে, আবার অপসৃয়মান জাহিদ বকশুর দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে নিঃশ্বাসে চন্দ্রকান্ত চকিত হয়ে উঠল। কত বেদনা সিক্ত ব্যথাদীর্ণ এ দীর্ঘশ্বাস। চন্দ্রকান্তের বুক ছুঁয়ে গেল। চঞ্চল হয়ে উঠল চন্দ্রকান্ত। চল চল হাসিম, বেলা হয়ে গেল। তারা দুজনে পথ দিল। আজকের মহাজনের সোনার দোকানে সুফিয়ার কানফুল জোড়া খালাস করতে গিয়ে যে শিক্ষা হাসিমের হয়েছে তার জুড়ি নেই। জাহেদ বকশুর কথাগুলো সূচের মতো তার চেতনায় বিঁধে আছে। কেমন অবলীলাক্রমে উচ্চারণ করে গেল কথাগুলো। দুপুরে খাওয়ার পরে ঘরের দাওয়ায় বসে ভাবছে সে লোহার আলমারিটার কথা, যে আলমারি থেকে তার বাপ সোনা আর টাকা এনে কাজী রহমতের হাতে দিয়ে চিরতরে দাস হয়ে গেল, তাকেও দাস করে গেল। আজ সে আলমারি থেকে জ্বলন্ত সোনা কিনে নিল জাহেদ বকশু। তারা কাজীদের দাস নাকি ছিল 2 পুরুষ আগে। সে জাহেদ বকশু তাকে দাস করতে চায়। দাস বিয়ে শাদিতে হাত ধুয়ে দিলে টাকা পায়, বাতাসার হাঁড়ি বয়ে নিলে টাকা পায়, শপের একপাশে বসে কুকুর বেড়ালের মতো খেতে পায়। তার বাপ কাজী বাড়ির দাস ছিল, এখন তার বাপ বেঁচে নেই। কাজীদের এখন দাস রাখার ক্ষমতা নেই। এককালের কাজী পরিবারের দাস জাহেদ বকশুর টাকা হয়েছে। জাহেদ বকশু তাকে দাস করতে চায়। কেন সে দাস হতে যাবে? জাহেদ বকশু কিসের বলে দাসের খাতায় তাকে দিয়ে দাসখত লেখাতে চায়? টাকার বলে? আর ভাবতে পারে না, গলা দিয়ে রক্ত উঠে আসতে চায়। অগ্নিময়ী চিন্তা তার বুকের ভেতর। সুফিয়ার শরীর দিনে দিনে ভারী হয়ে উঠেছে। তার অস্বস্তি বাড়ছে দিন দিন। উদরের দেয়ালের মাংসল আবষ্টনীতে অন্তরালবর্তী সন্তান আঘাত করছে। হাসিমের রক্ত মাংস বীর্যের প্রভাবে সুফিয়ার মধ্যে আরও একটা প্রাণের সঞ্চার হয়েছে। আরেকটা বাড়তি প্রাণের ভার সুফিয়া কিছুতেই ধরতে পারছে না। অনাগত শিশুর দায় মেটাতে গিয়ে সুফিয়া নড়তে পারছে না, চড়তে পারছে না। সারা শরীর কাঁচা হয়ে উঠেছে। কাঁচা শরীর নিয়ে শুয়ে আছে। স্ফীত উদরের কাছটিতে পরনের বসন খসে পড়েছে। জল জলে মসৃণ তৈলাক্ত তলপেটের দিকে চেয়ে ফলবান সবুজ কোনো শস্যক্ষেতের কথা চিন্তা করে। এক দৃষ্টে চেয়ে থাকে। চেয়ে চেয়ে আশ মেটে না। পিঁড়ি থেকে উঠে সুফিয়ার বিস্রস্ত বসন ঠিক করে দেয়। এ উথলানো সৌন্দর্য চোখ দিয়ে দেখার অধিকার যেন অন্য কারো নেই। এক ছিলিম তামাক কলকিটাতে ভরে আগুনের জন্য বাইরের মালসাটার খোঁজ করতে গিয়ে দেখল জোহরা কাঁঠাল গাছের পাশ দিয়ে হাসিমকে দেখে লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে। হাসিম ডাক দিল। জোহরার মুখখানা বিবর্ণ হয়ে গেল। সে রাতের পর জোহরা আর কোনোদিন হাসিমের সামনে আসেনি। সুফিয়াকে দেখতে এসেছিল অন্যান্য দিন। এই সময় হাসিম ঘরে থাকে না। হাসিমকে দেখে তার ডাক শুনে ভয় বুকটা চুরচুর করে।
যন্ত্রচালিত পুতুলের মতো হাসিমের সামনে এসে দাঁড়ালো। কাঁপছে, বুকের ভেতর বাসা বেঁধেছে কাঁপুনি। জীবনে কোনো দিন থামবে না। কি জোহরা, এসে চলে যাচ্ছ কেন? হাসিম জিজ্ঞেস করে। জোহরা জবাব দেয় না। কি কথা কও না কেন? হাসিম ভাই, কি কথা বলবো? জোহরা জবাব দেয়। জোহরার চোখের কোল বেয়ে জলের ধারা নামে। ফোঁটা ফোঁটা পানি টস টস করে গণ্ডদেশে ঝরে পড়ে। হ্যাঁ, জোহরার বলার মতো কোনো কথা নেই। সকল কথা সে রাতে, তার বুকের ফুলের স্তবকের মতো গোপন গভীর সকল কথা। তার চাচা, খোলু আর দারোগা মিলে থেঁতলে দিয়েছে। হাসিম পৃথিবীতে তার একমাত্র সাক্ষী। গা ধোয়নি জোহরা, চুল বাঁধেনি, পরনে কাপড়খানা মলিন, এলোমেলো রুক্ষ চুল বাতাসে উড়ছে। দু চোখে একটু আগে পানি ঝরেছে। টলটলে চোখের মণি আর ফর্সা সুগৌর মুখখানিতে কি এক থমথমে বিষণ্নতা, কি অপরিসীম ক্লান্তি। ক্লান্তির ভারে লুটিয়ে পড়েছে জোহরা। পৃথিবীতে কেউ আর তার ভার ধরে রাখতে পারবে না। ভারসাম্য চিরদিনের মতো সে হারিয়ে ফেলেছে। পুরনো কক্ষপথে সে ফিরে আসবে না, আসতে পারবে না। হাসিমের মুখোমুখি দাঁড়াবার কোনো সাহস জোহরার নেই। টলতে টলতে পালিয়ে গেল। হাসিমের দৃষ্টি থেকে নয়, সমগ্র পৃথিবীর দৃষ্টি থেকে পালিয়ে যেতে পারলে সে যেন বাঁচে। হাসিম কলকিটা মেটি হুঁকোর গাপটায় বসিয়ে কটা টান মারে। ধোঁয়া বেরোয়, আরও কটা টান মারে। প্রবৃত্তি হয় না। চিন্তার অতন্দ্র প্রহরীরা তাকে ঘিরে ধরেছে। একপাশে হুঁকোটা রেখে দেয়। মাথাটা ঝিমঝিম করে। বাইরে সূর্যের ঝলমলানো রোদে হাসিম তেলিপাড়ার তেজেনের ছুরির ফলার মতো বাগিয়ে ধরা দুচোখের দৃষ্টিকে দেখতে পায়। লক্ষ লক্ষ কোটি কোটি ভগ্নাংশ হয়ে ছড়িয়ে পড়েছে। গ্রামে ওলা উঠা নেমেছে। জিনিসপত্রের দাম ভয়ঙ্করভাবে বাড়ছে। হাজেরার ছোট ৮ বছরের ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল। মরে গিয়ে বেঁচেছে। কানা আফজল, জাহেদ বকশু, অধরবাবু আর খোলু মাতব্বরদের জগতে হাজেরার ছেলেদের বাঁচবার ঠাঁই কই। চন্দ্রকান্ত এসে খবর দিয়ে গেছে। লোকটার মায়া মমতা যদি কোনো মন্ত্র বলে টাকা পয়সা অথবা ধান চাল হয়ে যেত, তাহলে বরগুইনির দুপারের কারো অভাব দুঃখ থাকত না। জাহেদ বকশু, কানা আফজল, খোলু মাতব্বর সকলে যদি চন্দ্রকান্তের মতো হয়ে যেত, তাহলে তাহলে কেমন হতো? কিন্তু তা হবে না, কোনো দিন না। জাহেদ বকশু আর খোলু, জাহেদ বকশু খোলু হয়েই জন্মগ্রহণ করেছে, আর চন্দ্রকান্ত চন্দ্রকান্ত হয়েই জন্মগ্রহণ করেছে। অভাবে জ্বলবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, বুক ঠেলে পরের উপকার করতে চাইবে, দোতারা বাজিয়ে রাধা কানুর পীড়িতির গান গাইবে। ওরা জোর করবে, জুলুম করবে, লাঠির জোরে পরের জমিন দখল করবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে। এজন্যই তারা জন্মগ্রহণ করেছে। দামখেরা পুকুরটার পুপ্পার পেরিয়ে আচার্যপাড়ার রাস্তায় উঠে এলো হাসিম। হাজেরার ঘর আর দূরে নয়। চিকন রাস্তার দুধারে বেতঝাড় আর মেহেদি কাঁটার বন। বেতঝোপের বাঁ দিকে ছোট্ট আধ ভাঙা ঘরটি থেকে একটি শিশুকণ্ঠের আওয়াজ তার কানের পর্দায় আঘাত করে। মনমোহন আচার্যের ছোট ছেলেটি তার মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, আজ হাজেরা পিসির ছেলে আবুল মারা গেছে না? হ্যাঁ বাবা, মারা গেছে। মনমোহনের বউ একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, মা, আমি একবার আবুলকে দেখতে যাব, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে? না রে বাবা, আমরা দেখতে পারবো না।
ছেলের মাথায় সস্নেহে হাত বুলিয়ে জবাব দেয় মনমোহনের বউ। কেন মা? মনমোহনের ছেলে শোভন আশ্চর্য হয়ে গেল। তোর হাজেরা পিসি মুসলমান, মুসলমান মরলে অন্যেরা দেখতে পারে না, নিষেধ আছে। কার নিষেধ মা? ধর্মের। মুসলমান মরলে অন্য দেখতে পারে না? না। আমরা মরলেও হাজেরা পিসিরা দেখতে পারবে না? না, দেখতে পারবে না। আমরা কি? আমরা হিন্দু। মুসলমান মানুষ নয় মা? মুসলমানও মানুষ, তবে মুসলমান মানুষ। আমরা হিন্দু মানুষ, তাই না মা? হ্যাঁ। সব মানুষ এক মানুষ নয় কেন মা? আমি যে আব্দুলের সঙ্গে মার্বেল খেলতাম, সেজন্য কিছু দোষ হবে? মনমোহনের বউ জানায় যে একসঙ্গে মার্বেল খেলতে কোনো দোষ নেই। শোভন আবার বলে, মা, আমার প্রাণ পুড়ছে, আমি একবার দেখতে যাব। না, দৃঢ় কণ্ঠে বলে এবার মনমোহনের বউ। আচ্ছা মা, সব মানুষ এক নয় কেন? ধর্ম দুরকম, তাই। ধর্ম দুরকম কেন? মনমোহনের বউ সে প্রশ্নের উত্তর দিতে পারে না। অবোধ শিশুর অবুঝ প্রশ্ন। অধরবাবুর সোনা রূপোয় ভর্তি আলমারি, জাহেদ বকশুর দ্রোণ দ্রোণ সম্পত্তি, ফয়েজ মস্তানের কেতাব কবচ, রামাই পণ্ডিতের প্রমাণপঞ্জি সংহিতাতে এ প্রশ্নের কোনো সদুত্তর নেই। তেজেনের ঝুলন্ত মৃত্যুতে এ প্রশ্নে ঝলকিত হয়ে উঠেছিল চোখের ভাষায়, কিন্তু হাতির মতো অত বলশালী তেজেনদাও অবোধ শিশুর মতো এমন সরলভাবে প্রশ্নটি তুলে ধরতে পারেনি। হাজেরার মরা ছেলেকে দাফন করতে পাড়ার কেউ আসেনি। সেই সকালবেলা মরেছে। মরা ছেলে শিওরে বোবা হয়ে বসে আছে হাজেরা। তার চোখের পানির ধারা শুকিয়ে গেছে। পাতার নিচে চোখের পানির মরা খালটি এখনো জেগে আছে। শোকের চেয়ে আতঙ্কটাই এখন হাজেরার বেশি। ওলা উঠার রোগী যদি কবর দিতে না পারে? খলুর দাঙ্গায় জান দিতে মানুষের অভাব হয় না। জাহেদ বকশুর ছেলের বিয়েতে বেগার খাটতে মানুষের অভাব হয় না। অভাব কেবল হাজেরার ছেলেকে কবর দেওয়ার বেলায়। একা কি করতে পারে হাসিম? কিছুক্ষণ পরে মনির আহমদ এলো, সঙ্গে কৃষক সমিতির কজন কর্মী। এসে মনির আহমদ হাজেরার সামনে হাত জোড় করে বলল, আগে খবর পাইনি, তাই দেরি হয়ে গেল বোন। কি করব, পাড়ার মানুষ ডরে এগিয়ে আসে না। ঝুগিপাড়ার একজনকে পুড়তে হলো, আরেকজনকে কবর দিলাম। তারা কাজে লেগে গেল। কবর খুঁড়ে ফেলল দুজনে। আরেকজন আবুলকে গোসল দিয়ে দিল। সে নিদারুণ অভাবের দিনে কোথায় পাবে কাফনের সাদা কাপড়? স্বামীহারা হাজিরার একমাত্র সন্তান আবুল ছেঁড়া কাপড়েই কবরে নামল। জননী ডুকরে কেঁদে উঠল। আকাশ বাতাস ছাপিয়ে প্রতিধ্বনি জাগল। সেদিনই মনির আহমদ এবং কৃষক সমিতির অন্যান্য কর্মীদের সঙ্গে হাসিমের পয়লা পরিচয়। মোহিত হয়ে গেল হাসিম। মানুষের অন্তরে এত দয়া মায়া থাকতে পারে? কলেরার সময় গাঁ ছেড়ে পালাচ্ছে ডরে মানুষ। এক বাড়িতে কারো কলেরা লাগলে বাড়ির মানুষ উধাও। আর এরা সারাটা ইউনিয়ন ঘুরে ঘুরে দেখছে কোথায় মানুষ মরে আছে, কোথায় মৃতের সৎকার হচ্ছে না। তারা হিন্দু? তারা মুসলমান? তারা কোন জাত? হাসিম অবাক হয়ে মনির আহমদের মুখের দিকে চেয়ে থাকে। বেঁটে খাটো মানুষ,
রোদের ছ্যাঁকা লেগে লাল হয়ে উঠেছে গাল। চুলগুলো ফ্যাড়ফ্যাড়ে, এলোমেলো বাতাসে উঠছে। কদিন গোসল করেনি, কদিন ঠিকমতো খায়নি, তার হিসাব নেই। গায়ে একটা চেকচেক হাফ শার্ট, তাতে বিস্তর ময়লা। তবু কাজে এতটুকু বিরক্তি নেই, স্বভাবে একটু অহংকার নেই, পরোপকারে কোনো দ্বিধা নেই। কণ্ঠস্বরটা মোলায়েম, ভেজা ভেজা, বাঁশির স্বরের মতো। হিমাংশু বাবুটাও তেমন। ভালো বললে এদের ছোট করা হয়, এদের মনোবলকে অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয় এদের মনোভাব। সকলে দল বেঁধে তেজেন্দার বাগিয়ে ধরা সে মৃত্যুকালীন প্রশ্ন আর মনমোহন আচার্যের অবোধ ছেলের অবুঝ কৌতূহলের জবাব দেবার জন্যে কঠিন শপথ নিয়ে পথে বেরিয়েছে যেন। চেয়ে দেখে হাসিম, তাদের কারো মুখের আদল খোলু, অধরবাবু কিংবা জাহেদ বকসুর মতো নয়। অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হল, কিন্তু পারল না, কথা সরল না জিভ দিয়ে। সে ছোট লোকের চাইতে ছোট লোক, বেশি মানুষের সামনে গানের ভাষায় কথা বলার অভ্যেস নেই। এদের সম্পর্কে ছতুর বাপ তসবি টিপতে টিপতে নবীর দোকানে বসে কত খারাপ কথা বলেছে। ফয়েজ মস্তান এদেরকে কাফের বলেছে। রামায় পণ্ডিত কাঁধের পৈতা দুলিয়ে বলেছে, সব বেটা গাঁজাখোর, পাড় মাতাল। কাফের কাকে বলে হাসিম জানে না। কাফেরদের কেমন চোখ, কেমন মুখ, কেমন নাক, তারা কি মানুষের মতো? কেমন করে জানবে হাসিম? সে তো আবার কোরআন কেতাব পড়েনি অত। বলতে গেলে সে শুদ্ধভাবে আরবি ভাষায় বিসমিল্লাহ উচ্চারণ করতে পারবে না। গান সে গায়ে বটে, কিন্তু গান তার শিখতে হয়নি। বরগুইনির পাড়ে মানুষদের কারো শিখতে হয় না গান। বরগুইনির পাড়ে গান ভেসে ভেসে বেড়ায়। ইচ্ছে করে গলার ভেতর ধরে রাখলে গলা দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে। মনির আহমদ, হিমাংশু বাবুদের সাথে পরিচিত হয়ে বুকের অর্ধেক বোঝা নেমে গেল হাসিমের। এখনও পৃথিবীতে মানুষ আছে যারা মানুষের বিত্ত সম্পদের পানে তাকায় না, মানুষকে মানুষ বলেই গ্রহণ করতে পারে, কোনো রকমের বাধা বিপত্তির তোয়াক্কা না করে মানুষের বিপদে বুক পেতে দেবার হিম্মত রাখে। মনির আহমদ তাকে জিজ্ঞেস করল, বাড়ি কোথায় ভাই? জবাব দিতে গিয়ে তোতলাতে লাগল হাসিম। তার কি বাড়ি আছে? তার কি পরিচয় আছে? এখনো কাজী বাড়ির মানুষ কণ্ঠে শ্লেষ মিশিয়ে তাকে বাদির বাচ্চা আর বান্নিয়ার পুত বলে নিন্দা করে। সুতরাং হাসিম কি বলবে? বলবে নাকি আমি একজন ঘরহারা সমাজহারা মানুষ, মানুষ আমাকে ঘৃণা করে, অবজ্ঞা করে আমার জন্মের জন্য? খোলু মিয়ার বাড়ির কাছে নাকি তোমার বাড়ি? জিজ্ঞেস করে মনির আহমদ। হ্যাঁ, একটু পূব পাশে, পুকুরটার উত্তর পাড়ে। কি নাম তোমার ভাই? আবুল হাসিম, মানুষে ডাকে হাসিম। তাছাড়া মানুষ আরও নামে তাকে ডাকে। সে কথা মনির আহমদকে জানাতে বড় সাধ হল, কিন্তু পারল না, জিব্বাটা আটকে রইল। ঠিক আছে, আমরা তোমাকে হাসিম বলে ডাকব, বলল হিমাংশুবাবু। হাসিমের মনে হল এতদিনে পৃথিবীতে তার আসল পরিচয় দিতে পেরেছে। সে এখন অনেক খুশি, অনেক সুখী। মনির আহমদের কণ্ঠস্বর তার বুকের অর্ধেক জ্বালা শুষে নিয়েছে। হিমাংশুবাবু তাকে বলল, হাসিম ভাই, তোমার যদি কাজকর্ম কম থাকে আমাদের সঙ্গে এসো না। দেখতে তো পাচ্ছ চোখে কি ধরনের বিপদ। এমনই একটি আমন্ত্রণের জন্য হাসিম যেন সারা জীবন অপেক্ষা করছিল, তবু ঝটপট কিছু বলতে পারল না। সুফিয়ার কথা মনে হলো। সে যদি সমিতির লোকদের সঙ্গে ঘুরে বেড়ায়, কি খাবে, কিভাবে চলবে তার দিন? হাসিম ভাবতে থাকে, ভেবে কোনো কুল কিনারা করতে পারে না, অধোমুখে দাঁড়িয়ে থাকে।
মনির আহমদ আবার সস্নেহে জিজ্ঞেস করে, কি ভাবছ? জি। হাসিম প্যাঁচার মতো চোখ গোল গোল করে চেয়ে থাকে। বাড়িতে তোমার কে আছে হাসিম ভাই? হাসিম বড় ফাঁপড়ে পড়ল। কেমন করে বলবে তার একটা বউ আছে, বউয়ের পেটে আবার বাচ্চা আছে, তাকে ভাত খেতে হয়? এত বড় লজ্জার কথাটা সে কেমন করে নিজের মুখে উচ্চারণ করবে? আগে তুমি কি কাজ করতে হাসিম ভাই? শুধায় মনির আহমদ। পাহাড়ে যেতাম। বাড়ি ঘরের কথা কদিন তোমাকে ভাবতে হবে না, সমিতি থেকে চাঁদা করে চালাবো। অবাক হয়ে যায় হাসিম। জগতে এমন মানুষও কি আছে তার মতো মানুষকেও বুকে টেনে নিতে দ্বিধা করে না, তার বুকে খুশি উপচে পড়তে চায়। হাজেরা চিৎকার করে কাঁদছে, সে কান্না হাসিমের কানে ঢুকছে না। অপরাহ্নের মিঠে মিঠে সোনালি রোদের দিকে চেয়ে একটা বিচিত্র সুর শুনতে পায়। মনির আহমদ বলল, বড় স্কুলের মাঠে আমাদের সমিতির সভা হবে, অনেক নেতা আসবে, তুমিও তোমার চেনা জানা মানুষদের নিয়ে চলে আসবে। হাসিম ঘাড় নেড়ে সায় দিল। অনেক নেতা এসেছে, আগে মিটিংও করেছে, বড় স্কুলের মাঠও গরম করেছে। তার মতো ছোট লোকের তো ডাক পড়েনি। তৎক্ষণাৎ ঠিক করে ফেলল চন্দ্রকান্ত চাচাকে নিয়ে যাবেই যাবে।